বাংলাদেশের সাথে চাল, পেঁয়াজ এবং আলুর রাজনীতি করে ভারত। যেহেতু আমরা চাহিদা যা তার চেয়ে বেশি আমরাই উৎপাদন করি কাগজে কলমে, তাহলে তার ভারত কেন কোনো দেশ থেকে আমদানির দরকার হয় না। সবসময় ভারতের সাথে বাংলাদেশের বৈরী সম্পর্কের অন্যতম একটা উপসর্গ হচ্ছে এই যে পানি নিয়ে রাজনীতি। তিস্তার জলের উপরে বাংলাদেশের যে ডিমান্ডটা সেটা খুব লেজিটিমেট। এজ এ লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, বাংলাদেশ ডিজার্ভস ইটস শেয়ার অফ ওয়াটার ফ্রম তিস্তা। ভারতীয় মিডিয়ায় কিছু জিনিস বাড়াবাড়ি করে দেখানো হচ্ছে। রুহুল রিজভী সাহেব উনি যে ধরনের কথাবার্তা বলছেন সেটা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক সুন্দর করার ক্ষেত্রে কোনো পজিটিভ স্টেপ, কোনো পজিটিভ ইম্প্যাক্ট রাখবেন। আপনি কলকাতাতে বসে যতটুকু শ্রদ্ধা করেন আমি ঢাকায় বসে তার চেয়ে কম শ্রদ্ধা করি না। একই সঙ্গে এই অনুপম সেন বা এরকম শ্রদ্ধেয় মানুষ যখন গণহত্যার পক্ষে অবস্থান নেন, তখন আমাকে যেমন ব্যথিত করে আরো 10 জন মানুষকে ব্যথিত করে। ভারতের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেই সংবাদ প্রকাশ করছে, কিন্তু ভারতের গণমাধ্যম যে বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যে গণ অভ্যুত্থানতে একটা পুরো সরকার পালিয়ে গেছে, সেই গণ অভ্যুত্থানের যে গৌরবময় অধ্যায়, সেই গণ অভ্যুত্থানের যে সাফল্য, সেই সংবাদ ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেন। এই ছাত্র সমন্বয়কদের ভেতরে এই ক্ষুব্ধতাও কাজ করে। মিস্ত্রি এসছেন, ইনি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। তো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গেলে যাতে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পান, তাহলেই আমরা মনে করি যে একটি বৈষম্যহীন একটি লেভেল প্লেইং বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে যাবে। প্রমাণিত হবে যে আপনারা সমানভাবে দেখছেন। IPCO brand selects only the best products for our customers. বাংলাদেশের সাথে চাল, পেঁয়াজ এবং আলুর রাজনীতি করে ভারত। আমি কিছুক্ষণ আগে এই প্রতিবেদনটি দেখছিলাম। 2023 এবং 24 সালে 24 সালে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 1,06,00,000 মেট্রিক টন, কিন্তু বাংলাদেশ উৎপাদন করেছে 1,16,00,000 মেট্রিক টন। আলুর চাহিদা এবং পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশের আলুর চাহিদা হচ্ছে 80,00,000 মেট্রিক টন, কিন্তু বাংলাদেশে আলু এই যে উৎপাদন হচ্ছে সেটি দিয়ে বাংলাদেশের মানে সংকট মোকাবেলা সম্ভব। তারপরেও কেন এই তথ্যটা দেয়া হয় যে ভারত থেকে আলু না আসলে, ভারত থেকে চাল না আসলে, ভারত থেকে পেঁয়াজ না আসলে বাংলাদেশের মানুষ অলমোস্ট না খেয়ে থাকবে। এই রাজনীতিটা একটু যদি বলেন। আর হচ্ছে পানি নিয়ে রাজনীতি, সবসময় ভারতের সাথে বাংলাদেশের বৈরী সম্পর্কের অন্যতম একটা উপসর্গ হচ্ছে এই যে পানি নিয়ে রাজনীতিটা। এটা নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। জি, আপনি আমাকে বলছেন আমাকে বলতে? জি, আপনাকে বলছি। আমি প্রথমে একটা কথা বলি। ভারতের সঙ্গে বাংলাদেশের বৈরী সম্পর্কের বাংলাদেশে যে ভারত বিরোধী একটা ভয়াবহ রকমের সেন্টিমেন্ট কাজ করে, এই সেন্টিমেন্টের মূল যে কারণটি আমি বুঝি, মূল কারণের অন্যতম বড় একটি কারণ হচ্ছে সীমান্ত হত্যাকাণ্ড। ভারত যেটাকে খুব বেশি গুরুত্ব দিতে চায় না। ভারত বলে যে চোরাচালান হয়, ভারতেরও নাগরিক মারা যায়, বাংলাদেশেরও নাগরিক মারা যায়, কিন্তু যে গুলি করে বিএসএফ এর গুলিতে যে সীমান্তে বাংলাদেশের মানুষ হত্যাকাণ্ড ঘটে, এটা হচ্ছে ভারত বাংলাদেশের বিশেষ করে জনগণ পর্যায়ে সম্পর্ক বা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই যে চাল, ডাল, তেল তো না, আলু, পেঁয়াজ, এই জায়গাটা আমি যদি গত 1.5 দশকের আগে যদি না ফিরি, যদি 1.5 দশকের মধ্যে থাকি, শেখ হাসিনা সরকারের একটা, এই যে দাদার কাছে মনে হতে পারে যে আমি শেখ হাসিনা সরকারের বিদ্বেষ বলি, এটা তথ্যভিত্তিক, আমাদের কাগজের তথ্যভিত্তিক রিপোর্ট আছে। আমরা যত রপ্তানি আয় করেছি তার চেয়ে বেশি রপ্তানি দেখিয়েছি, টাকার অঙ্কে কাগজে কলমে দেখিয়েছি, শেখ হাসিনা সরকার দেখিয়েছে। আমাদের মোট যে লোক সংখ্যা এবং লোক সংখ্যার যে আলু দরকার, যা দরকার তার সেটা আমরা দেখিয়েছি, কিন্তু আমরা উৎপাদন দেখিয়েছি, আমাদের যা উৎপাদন কাগজে কলমে উৎপাদন দেখিয়েছি তার চেয়ে বেশি, সেটা পেঁয়াজ, চাল, আলু সবকিছুর ক্ষেত্রে। যেহেতু আমরা চাহিদা যা তার চেয়ে বেশি আমরাই উৎপাদন করি কাগজে কলমে, তাহলে তার ভারত কেন কোনো দেশ থেকে আমদানির দরকার হয় না, কিন্তু আমরা সবসময় চাল ভারত থেকে। এই যে এখন আমরা কথা বলছি, ভারত বিষয়ক এত কথা বলছি, ভারত বিষয়ক এত কথা বলছি, হ্যাঁ ভারত বিষয়ক এত কথা বলছি, তখনও কিন্তু ভারত থেকে চাল আসছে বাংলাদেশে, তখনও কিন্তু পেঁয়াজ আসছে বাংলাদেশে। সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের শুধু বিদ্বেষমূলক সম্পর্ক, বিষয়টি সেরকম নয়।
আর আপনি যে তানভীর, আপনি যে কথা বলছেন যে আমরা উৎপাদন বেশি করলেও কেন তারপরেও আমদানি করি, উৎপাদন বেশি করলেও আমদানি করি কারণ শেখ হাসিনা সরকারের একটা টার্গেট ছিল আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ, আমরা ভারতের চেয়ে বহু জায়গাতে ভালো আছি ইত্যাদি ইত্যাদি। ভারতেরও কোনো কোনো গণমাধ্যম কোনো অর্থনীতিবিদ এরকম কথা বলার চেষ্টা করেছে, যেটা অ্যাবসলিউটলি রং। কোনো জায়গাতে আমরা ভালো করেছি সেরকম, সত্যি বহু জায়গাতে আমরা পিছিয়ে ছিলাম, বহু জায়গাতে আমরা ফলস ইনফরমেশন দিয়েছি, যে কারণে আমরা উৎপাদন বেশি দেখিয়েছি চাহিদার তুলনায়, তারপরেও আমদানি করেছি। এগুলো হচ্ছে সরকারের একটা ভুল এবং সরকারের একটা অসৎ কৌশল ছিল। আচ্ছা, আমরা শেষ, এই যে পানি নিয়ে ইলিশ চাইবেন দাদা, ইলিশ না হলে আপনাদের উৎসব এটা আমি আবার ভেজিটেরিয়ান, আমি মাছ মাংস খাই না। না। আপনি ভেজিটেরিয়ান সেটি বুঝলাম, কিন্তু ইলিশ না হলে মমতা ব্যানার্জি কষ্ট করে আমাদেরকে খোঁচা দেবেন, কিন্তু আবার তিস্তার পানি বন্টন নিয়ে তিনি বেঁকে বসলেন। তো এই সম্পর্কগুলো তাহলে আসলে উন্নতি কেমন করে হবে? ইলিশ চাইলে তো ইলিশ দেয়া বন্ধ হয়নি বাংলাদেশে। দেখুন, আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে তিস্তা নিয়ে আমার পজিশনটা খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমি বিভিন্ন সময় এটা লিখেওছি যে তিস্তার জলের উপরে বাংলাদেশের যে ডিমান্ডটা সেটা খুব লেজিটিমেট। এজ এ লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, বাংলাদেশ ডিজার্ভস ইটস শেয়ার অফ ওয়াটার ফ্রম তিস্তা। নট অনলি তিস্তা, ফ্রম এনি, যে কোনো লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, দে হ্যাভ এ লেজিটিমেট ডিমান্ড। আমাদের দেশেও তো ভুটান থেকে নদী ঢোকে, তো তিস্তার রেসপেক্টে যা হচ্ছে সেটা যদি ভুটান করে দেয় তাহলে আমাদের অসুবিধা আছে। সো তিস্তার ক্ষেত্রে ডিমান্ডটা খুব লেজিটিমেট। বাট হ্যাভিং সেড দ্যাট, যে কথাটা আমি যেটা বলেছি যে বিভিন্ন সময় আমি দুদেশেরই প্রচুর রিভার এক্সপার্টসদের সঙ্গেও কথাবার্তা বলেছি, সেটা হচ্ছে যে দেয়ার ইজ সামথিং কল্ড ইরিগেশন লবি, আমাদের দেশেও আছে, বাংলাদেশেও আছে, এবং তারা তিস্তা থেকে সেচের কারণে যে পরিমাণ জল টানার কথা বলেন সেটা বাস্তবসম্মত নয়, এবং সেটা ভবিষ্যতে তিস্তার নদীটাকে মেরে দেবে। সো তিস্তার ওয়াটার শেয়ারিং এর দরকার যতটা, একইভাবে নদীটাকে বাঁচিয়ে রাখাটার প্রয়োজনীয়তাটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং সে নিয়ে গতবার জয়েন্ট রিভার কমিশনের মিটিং এ আমি যতদূর জানি কিছু আলোচনা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের জামানায় আমার মনে হয় যে অনেক এক্সপার্টসও আছেন, তারা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবেন। নাও এখন ফাইনালি যেহেতু আলোচনাটা শেষের দিকে আসছে, তাই আমি চিরকাল সাম আপ করতে আমি ভালোবাসি, তানভীরের দায়িত্বটা আমি নিয়ে নিই। সেক্ষেত্রে হচ্ছে যে দেখুন, কথা দিয়ে মানে ডায়ালগ ইজ দ্য বেস্ট ফর্ম অফ সলিউশন। মানে ধরুন, গোলাম ভাইয়েরও ভারতীয় মিডিয়া নিয়ে অনেক বক্তব্য ছিল, আমারও বাংলাদেশের মিডিয়া নিয়ে অনেক কোয়েশ্চেন্স ছিল, অনেক ইস্যুতেই লেটস আগ্রি টু ডিসএগ্রি, যে আমাদের সবকিছুতে মতামত নাও মিলতে পারে, বাট আমাদের ডায়ালগটা চালিয়ে যেতে হবে। এবং গোলাম ভাই এবং বাংলাদেশের অনেক মানুষের মনের মধ্যে এই ক্ষোভটা খুব যথাযথ, যে ভারতীয় মিডিয়ায় কিছু জিনিস বাড়াবাড়ি করে দেখানো হচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাকে যেটা বললাম, যে ভারতেও যদি এরকম কোনো ঘটনা ঘটতো, বাংলাদেশের মিডিয়াতেও যে একটু খুব একটা বাড়াবাড়ি করে দেখানো হতো না, এমন কোনো গ্যারেন্টি নেই। সো উই ডু নট লিভ ইন এ পারফেক্ট ওয়ার্ল্ড, এবং মিডিয়া অনেক ত্রুটি বিচ্যুতি আছে তার। এবং অবভিয়াসলি আমাদের দেশে যেহেতু প্রেস কাউন্সিল আছে, আপনারা প্রেস কাউন্সিলের সঙ্গে আপনারা এটা টেক আপ করতে পারেন ফ্রম দ্য লেভেল অফ দ্য গভর্নমেন্ট, সেটা আমাদের কাছে খুব বড় খবরও হবে, আমরা সেটা লিখবো। এবং এর আগেরও একটা ঘটনা আমি শেষে এই রিজয়েন্ডারটা দিয়ে আমি করতে চাই, যে আপনাদের দেশের যে আপনি বলছিলেন যে এই যে ভারত বিরোধিতার একটা বড় কারণ হচ্ছে ভারত সরকার। বাট দেখুন, সম্পর্কটা তো শুধু সরকার দিয়েই হয় না, সম্পর্কটা তো মানুষেই হয়। আপনি নেক্সট বার যখন আপনি কলকাতায় আসবেন, গোলাম ভাই আপনাকে বলছি, আপনি তো সরকারের লোক, আপনি সরকার হয়তো আপনাকে আতিথেয়তা দেবে, কিন্তু আপনি আমাকে ফোন করবেন। সেই পিপল টু পিপল কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনাকে এটাও বলে দিই যে শেখ হাসিনার সরকারের সময় ভারতীয় মিডিয়া যে ওনার উদ্বাহ নৃত্য করছিল ওনাকে নিয়ে এবং ওনাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছিল, ব্যাপারটা সেরকম নয়। ইলেকশনের সময়, ইলেকশন সংক্রান্ত খবর, এবারের ইলেকশনের পরে ওনার যে প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সে আমি উঠে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করেছি, মানে সেই ভিডিও ক্লিপও আমি পাঠিয়ে দিতে পারি, যে উইদাউট অ্যান অপোজিশন এই যে ভিক্টরিটা, এটা কি মানে উইল ইট বি ডাইজেস্টেবল ফর ইউ, ইজ ইট এ গুড মেসেজ ফর ডেমোক্রেসি? সো আমাদের যেখানে যে প্রশ্নগুলো করার, বলছি না যে পারফেক্ট, কিন্তু আমরা সেই প্রশ্নগুলো তুলি, এবং সেই প্রেক্ষিতেই আপনার কাছে বারবার এই প্রশ্নটা তুলি। এবং যে প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বললেন যে হিন্দুদের অবস্থা, মাইনরিটির অবস্থা খারাপ নেই, বাট গভর্নমেন্ট এমন কিছু কনফিডেন্স বিল্ডিং মেজার্স করা উচিত, সিবিএম যেটাকে বলে, সেটা খুব দরকার।
দূর থেকে আমাদের মনে হচ্ছে জাস্টিস সিস্টেম ডাজন্ট প্রিভেল, মব জাস্টিস মানে ছাত্ররা যেভাবে যা করছে সেটা আপনাদের দেশ কেন, কোনো দেশের জন্যই ওটা ভালো হতে পারে না। তো দেশের মধ্যে মানে পুরনো যা হয়ে গেছে হয়ে গেছে। আমি জ্ঞান দিচ্ছি না দাদা, স্বনির্বন্ধ অনুরোধ, বাংলাদেশকে ভালোবাসি, সাজেশন দিচ্ছি। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, যে সরকারই থাকুক, সাধারণ মানুষ ভালো থাকুক। এই ছাত্রদের এই আস্ফালন, এবং আপনি বলছেন বৈরিতার কারণ, আপনাদের এই ছাত্র সমন্বয়করা যারা খুব বিখ্যাত হয়ে গেছে, যাদের শুধু রিল বেরোয়, তাদের যা আচার আচরণ, ভাবভঙ্গি, সেটা কিন্তু মানে কোনো মিডিয়াকে লাগবে না। ওদের 4টে রিল এলেই ভারতবর্ষের অর্ধেক মানুষ বিরক্ত হয়ে যাবে। আপনারা তাদেরকেও সংযত হতে বলুন। আমাদের দেশে কিন্তু এরকম ক্ষমতাবান পজিশনে থেকে অসংযত কথা, রুহুল রিজভী সাহেব উনি যে ধরনের কথাবার্তা বলছেন, সেটা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক সুন্দর করার ক্ষেত্রে কোনো পজিটিভ স্টেপ, কোনো পজিটিভ ইম্প্যাক্ট রাখবে না। সেই ব্যাপারগুলো আমার বলার ছিল। আমার একটু বলার যেটা, এই যে হ্যাঁ, রুহুল সংক্ষিপ্ত কবির রিজভির কথা যেটা বলা হচ্ছে, রুহুল কবির রিজভির কথা নিয়ে আপনি যে আলোচনাটা করছেন, বাংলাদেশের গণমাধ্যম আমরা সেই আলোচনাটা করছি। 1 নম্বর, রুহুল কবির রিজভি এখানে যে কথাগুলো বলছেন, কলকাতায় বসে শুভেন্দু এর চেয়ে ভালো কোনো কথা বলছেন না। অর্থাৎ দুই দেশের রাজনীতিবিদদের কথার মধ্যে যে সমালোচনাগুলো করার কথা, সেই সমালোচনা। শুভেন্দু বাবুর কাছে খবর আছে যে ঢাকার থেকে 300 টানা রিক্সা রওনা দিয়েছে যে কলকাতা দখল করবে, এটা আবার দেখলাম এবিপি আনন্দ নিউজও করেছে। সুতরাং এই কথাগুলো আছে, দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে এই কথাগুলো আছে, এবং সেটা নিয়ে এটা ঠিক রাজনীতির নিউজ, রাজনীতির জায়গাতে থাকেন, এটা বিনোদনের অংশ হয়ে যায়, এটা আছে আমাদের এই বাস্তবতাটা আপনার স্বীকার করছি। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমি কিন্তু সরকার বলছি না, আমি বলছি ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট কেন তৈরি হয়, ভারত সরকারের সেটা নিয়ে রিসার্চ থাকে না, সেটাকে গুরুত্ব দেয় না। বিশেষ করে সীমান্তে যে হত্যাকাণ্ডটা ঘটে, এটা এই জায়গাটাতে খুব বড় করে ভূমিকা রাখে। আর বাংলাদেশের মানুষের ভেতরে এটা ভারতের দায়িত্ব, এই ধারণাটা কি করে দূর করা যায় যে 54টা যে অভিন্ন নদী আছে বাংলাদেশের, তিস্তাকে কেন্দ্র করে এটা বেশি হয়েছে, যে এর আগে গঙ্গা চুক্তি হয়েছে, তার একটা সুফল বাংলাদেশ পেয়েছে, বা চুক্তি হলেও সুফল পেয়েছে কি পায়নি সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু অভিন্ন যে 54টি নদী, তিস্তা সহ, সেই জায়গা থেকে বাংলাদেশের যে পানিটা পাওয়ার কথা, সেই পানিটা বাংলাদেশ পায় না। বাংলাদেশের সংবাদটা এইভাবে মানুষের মনে তৈরি হয়ে যায় যে আমরা যত আন্তরিকতা নিয়ে সামনে এগোই, ভারত সেই আন্তরিকতা নিয়ে সামনে এগোয় না। এই যে একটা ধারণা, আপনি বলতে পারেন যে বাংলাদেশের মানুষের এই পারসেপশন ভুল, আপনি বলতে পারেন, কিন্তু যদি পারসেপশন এরকম থাকে, ভারত একটা বড় দেশ, ভারত একটা গণতান্ত্রিক দেশ, ভারত পশ্চিমবঙ্গের মানুষের বক্তব্যকে যেভাবে গুরুত্ব দেয়, একই রকম ভাবে গুজরাটের মানুষের বক্তব্যকেও গুরুত্ব দেয়। বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশ এবং বন্ধু দেশ, সেই দেশের মানুষের 1971 সালে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যে ভূমিকা, বাংলাদেশের মানুষ সেটা ভুলে যায়নি। ভুলে না যাওয়ার কারণেও ফলেও এই ব্যাপারগুলো সামনে কাজ করছে বাংলাদেশের পারসেপশনে। আরেকটা জায়গাতে বড় জায়গা, আমি কথা বলে শেষ করি, ছাত্র সমন্বয়কদের কথা বলেছেন। একটা পয়েন্ট আমি না, আপনি তো একজন বরিষ্ঠ পত্রকার, মানে ইউ আর এ সিনিয়র জার্নালিস্ট, এবং আপনি বাংলাদেশের এত কিছু দেখেছেন। আপনি একটু অনেস্টলি বলুন তো, তাদের যে অ্যাপ্রোচ আপনি সাপোর্ট করেন, আপনি কি মনে করেন যে, হ্যাঁ মানে আমার প্রশ্নটা শুনে নিন, যে আপনি কি বাংলাদেশের পরবর্তী প্রজন্ম এরকম চান যারা গিয়ে শিক্ষকদের 4টে চড় মেরে বার করে দেয়, এবং এই ধরনের অর্ধশিক্ষিত নাবালকদের নিজেদের, আপনার হয় কি, একটা ঘটনার কিছু পরিপ্রেক্ষিত থাকে, একটা ঘটনা হঠাৎ করে সামনে আসে না। আপনি যে অনুপম সেনের কথা শুরুতে বলেছিলেন, যে অনুপম সেনকে, একজন অনুপম সেনকে, শিক্ষক অনুপম সেনকে, সমাজবিজ্ঞানী অনুপম সেনকে আপনি কলকাতাতে বসে যতটুকু শ্রদ্ধা করেন, আমি ঢাকায় বসে তার চেয়ে কম শ্রদ্ধা করি না। আমি হয়তো তার চেয়ে আরেকটু বেশি শ্রদ্ধা করি, কারণ তিনি বাংলাদেশের মানুষ, এই কারণে। একই সঙ্গে এই অনুপম সেন বা এরকম শ্রদ্ধেয় মানুষ যখন গণহত্যার পক্ষে অবস্থান নেন, তখন আমাকে যেমন ব্যথিত করে, আরো 10 জন মানুষকে ব্যথিত করে। তার সঙ্গে যখন একটি ঘটনা ঘটে, সেই ঘটনাটা তিনি শুধুই শিক্ষক, শুধুই সমাজবিজ্ঞানী হিসেবে তার সঙ্গে যে পদত্যাগ করানোর ঘটনাটা শুধু সেই কারণে ঘটেন, এর কিছু প্রেক্ষাপট থাকে। আপনি ছাত্র সমন্বয়কদের কথা বলছেন, এই ছাত্র সমন্বয়করা, এই ছাত্রদের, এই যে বললাম যে 1,500 মারা গেছে, এর মধ্যে তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে। আবু সাইদের মতো একটা ছেলেকে, একজন সমন্বয়ককে কাছ থেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। মুগ্ধ, যে ছেলেটা আন্দোলনে বলছিল যে পানি লাগবে পানি, সেই ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই
শিক্ষার্থীদের ভেতরে ওই রাগ, ক্ষোভ, ক্ষুব্ধতা রয়ে গেছে। এবং শেখ হাসিনাকে ভারতের যে সমর্থন, শেখ হাসিনাকে ভারতে যে আশ্রয় দেয়া, শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দেয়াটাকে অব্যাহত রাখা, এটা এই সমন্বয়ক বা ছাত্রদেরকে তারা ক্ষুব্ধ আছে শেখ হাসিনার ঘটানো গণহত্যার কারণে, এবং ভারত যে এখনো শেখ হাসিনাকে এই সমর্থনটা দিয়ে যাচ্ছে সেই কারণে তাদেরকে ক্ষুব্ধ করছে, এবং সেই ক্ষুব্ধতার কিছু প্রকাশ আপনি দেখছেন। আপনি এটাও এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন না যে বাংলাদেশের শিক্ষার্থীরা স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে সবাইকে পদত্যাগ করাচ্ছে। হ্যাঁ, এরকম কিছু ঘটনা ঘটেছে, সেগুলো কাঙ্ক্ষিত নয়, সেটা সংশোধনও করা হচ্ছে। ওই বাংলাদেশ তৈরি করতে চাওয়া হচ্ছে না, আমরা ওই বাংলাদেশকে সমর্থন করছি না, সেটা সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু ভারতের গণমাধ্যমে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে আমি আপনাকে দোষারোপ করছি না, আমি বলছি ভারতের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেই সংবাদ প্রকাশ করছে। কিন্তু ভারতের গণমাধ্যম যে বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যে গণ অভ্যুত্থানতে একটা পুরো সরকার পালিয়ে গেছে, সেই গণ অভ্যুত্থানের যে গৌরবময় অধ্যায়, সেই গণ অভ্যুত্থানের যে সাফল্য, সেই সংবাদ ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে না। এই ছাত্র সমন্বয়কদের ভেতরে এই ক্ষুব্ধতাও কাজ করে। অর্থাৎ সবকিছুর একটা প্রেক্ষাপট থাকে, সেই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আপনি কিছু ঘটনা দেখছেন। সেটা হচ্ছে যে আপনাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, জুলাই অগস্টের যে গণ অভ্যুত্থান, ভারতবর্ষে প্রত্যেকটা মিডিয়া সেটা কভার করেছে। এবং তারপরে দেখুন, খবরের কাগজ তো এই তো আর রিসার্চ পেপার না, হয়তো ভবিষ্যতে অবশ্যই রিসার্চ পেপার বেরোবে এবং সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করেও হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে মিডিয়া কভার করলো না বলে, মিডিয়া আমার সম্বন্ধে ভালো কথা লিখলো না বলে একটা দেশের সম্বন্ধে একটা বৈরী পজিশন নেওয়া, এটা লজিক নয়। এবং এটাকে আপনি কোনোভাবেই প্লিজ অবশ্যই এটা লজিক নয় দাদা, করবেন না। অবশ্যই এটা লজিক নয়, কিন্তু ওই বৈরী যে সম্পর্ক, সেই সম্পর্কের দায় তো ভারত বহন করছে। 1.5 দশকের ভোটারবিহীন একটা সরকারকে ভারত ক্ষমতায় টিকিয়ে রেখেছে, রাতে ভোটে সরকারকে ভারত ক্ষমতায় টিকিয়ে রেখেছে। এই দায় তো ভারতের। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, একটা অগণতান্ত্রিক ডিক্টেটর, স্বৈরাচার, গণহত্যাকারী সরকারকে সে টিকিয়ে রেখেছিল। সুতরাং এই ক্ষুব্ধতা, এই দায় ভারতকে বহন করতে হবে না? অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই সেটা বিক্রম মিশ্রিকে বলেছেন, আপনারা আবার মোদিজিকে চিঠি লিখুন। আপনার কাছে আপনি দেখেন যে বিক্রম মিশ্রি এসছেন, তিনি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। তো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গেলে যাতে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পান, তাহলেই আমরা মনে করি যে একটি বৈষম্যহীন, একটি লেভেল প্লেইং বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে যাবে, প্রমাণিত হবে যে আপনারা সমানভাবে দেখছেন। তো এই বিষয়গুলো আমি এটা বলতে পারি যে মানে যে কটা অপটিমিস্টিক সাজেশন আপনি বা তানভীর ভাই বা গোলাম ভাই রোল আউট করছেন, আমি চাই সেগুলো সব কটা সফল হোক, সব কটা। মানে ছাত্র সমন্বয়করা যদি এসেও যদি মোদিজির সঙ্গে দেখা করতে চায়, আমি তাতেও কোনো মানে সেটাও যদি হয় আমি তাতেও খুশি হব। এই ভারত বিরোধিতাটা কমুক, আমাদের কারোর জন্য এটা ভালো না। আমরা সত্যি বাংলাদেশ বিরোধী নই, এটা বলতে পারি। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, সেটি 1971 সাল থেকেই এটি প্রমাণিত। ভারত যেভাবে বাংলাদেশের শরণার্থীদেরকে সহায়তা দিয়েছে, 1 কোটি শরণার্থীকে, বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইউরোপ সফর বা লন্ডন সফর, সবকিছু মিলিয়ে বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি কৃতজ্ঞ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু 5ই আগস্টের এই বিপ্লবী সরকারের গঠনের পর থেকে যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, আমরা নিশ্চয়ই সকলেই একমত এই সম্পর্কের অবসান হতে হবে। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা ভারতকে দেখতে চাই, শত্রু নয়। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখেছেন। আমাদের পিপলস কোয়েশ্চেনের নিয়মিত অনুষ্ঠানটি 45 মিনিট দীর্ঘ করতে হয়েছে এই আলোচনার জন্য। নিশ্চয়ই আগামী সপ্তাহ বুধবারে পিপলস কোয়েশ্চেন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি। IPCO, one of the most famous household brands.
Used by world-renowned caterers and fine dining restaurants such as Vermilion. IPCO brand selects only the best products for our customers.